ছাত্র জনতার অভ্যুত্থান, আহতের সংখ্যা 18,000-এর বেশি। মৃত্যুর সংখ্যা বলা হচ্ছে এখন পর্যন্ত সরকারি হিসাবে 622 জন, কিন্তু এই সংখ্যাটা হচ্ছে শুধুমাত্র হাসপাতালে যারা মারা গেছে তাদের। অনেক মারা যাওয়ার পর তাদের লাশ হাসপাতালে আনা হয়নি বা হাসপাতালেও মৃত্যুর ঘটনা ঘটেনি। এই সংখ্যাটা এখনো নেই। শুধুমাত্র বলবো যে হাসপাতালের সূত্র থেকে এই সংখ্যাটা বলা হচ্ছে যে 18,000 আহত হয়েছে। বহু আহত তারা হাসপাতালে আসেনি, তারা ব্যক্তিগত পর্যায়ে চিকিৎসা নিয়েছে বা প্রাইভেট কোনো ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। ভয়ে অনেকে হাসপাতালে আসেনি। মৃত্যুর সংখ্যাও তাই। আমার একটি শঙ্কা হয় যে প্রকৃত হতাহতের সংখ্যা, অর্থাৎ আহত এবং নিহতের সংখ্যা হয়তো কখনোই জানা যাবে না। যতটুকু জানা যাবে সেটা নিয়েই হয়তো গণভবনে যে স্মৃতি জাদুঘর হচ্ছে সেই জাদুঘরে তাদেরকে ঠাঁই দেওয়া হবে। আজকে পরিদর্শন করেছে উপদেষ্টা, দেখলাম আসিফ মাহমুদ এবং সাথে আরো দুজন উপদেষ্টা ছিলেন। তারা বলেছেন যে এটি সব ধরনের 15 বছরের স্বৈরশাসন এবং কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছে সবার স্মৃতি সেখানে থাকবে। তারপরে নানা ধরনের স্মৃতিচিহ্ন সেখানে সংরক্ষণ করা হবে। প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটি তারা বলেছেন যে এটি পরে ঠিক করা হবে যে কোথায় হবে, কিন্তু গণভবন হবে এই একটি স্মৃতি জাদুঘর। দরকার আছে, কারণ এই স্মৃতিগুলো আমরা এখনই যে নগদ যে ঘটনা ঘটেছে যেটা জুলাই আগস্ট মাসে, তারই আমরা হতাহতের পুরো তালিকাটা, পরিসংখ্যান বা চিত্রটা সামনে আনতে পারছি না। কেননা এত ব্যাপক বিস্তৃত হতাহতের ঘটনা বাংলাদেশ সময় অথবা তার আগে কখনো ঘটেছে কিনা সেটা বলা সম্ভব না। মুক্তিযুদ্ধের সময় হয়তো সেই চিত্রটা ভিন্ন, সেটা ব্যাপক বিস্তৃত ছিল। ওইটার সাথেই এই জুলাই আগস্ট মাস ব্যাপী যেই হতাহতের সংখ্যা সেটা মেলানো যায়। যেমন 71-এর অনেক স্মৃতি বা অনেক হতাহতের সংখ্যা আমরা এখনো পাই না, ঠিক একই অবস্থা জুলাই আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটেছে তারও কিন্তু পুরো চিত্রটা আমরা জানি না। এখানে বলা হচ্ছে যে জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত সহিংসতায় 18,000-এর বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। অর্থাৎ হাসপাতালের পরিসংখ্যানটাই কেবল এখানে সামনে আসছে। সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটি গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে 622। মৃত্যুর এই সংখ্যা হাসপাতাল থেকে নেওয়া। অবশ্য আন্দোলনের সময় নিহত অনেককে হাসপাতালে আনা হয়নি, তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি। অনেকে বলছেন এটি 1000 ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এটি একটি প্রাথমিক বা খসড়া তালিকা। এমন তথ্যপত্র শুদ্ধকরণের কাজ চলছে। এই তালিকা ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে, তখন আরো কিছু নাম হয়তো যোগ হবে, মৃত্যুর সংখ্যাতেও পরিবর্তন আসবে। আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের তালিকা তৈরি করছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আহত ও নিহত মানুষের সংখ্যা তালিকায় আছে। MIS এর নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলছেন, সব বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে যে তথ্য দিয়েছে MIS তার সংকলন করেছে। তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম এখনো চলমান। সবচেয়ে বেশি যে হতাহতের ঘটনা ঘটেছে ঢাকায়, আহত 11,000। প্রতিবন্ধী হয়ে পড়া মানুষের সংখ্যা 498, প্রায় 500। চোখের আঘাত 603। এরপরে আছে চট্টগ্রাম 1738, তারপরে খুলনা, রংপুর, এইভাবে পর্যায়ক্রমে আছে। কিন্তু এটা একটা ভয়ঙ্কর চিত্র। এই চিত্র বাংলাদেশের বলা হয় যে পাকিস্তান আমলে যে গণঅভ্যুত্থান পর্যন্ত, 69-এর গণঅভ্যুত্থান পর্যন্ত সব মিলিয়ে মারা গেছে 30-32 জন। 52 ভাষা আন্দোলনে মারা গেছে সর্বোচ্চ 12 জন। আর মুক্তিযুদ্ধের সময়ের হিসাবটা আলাদা, সেই হিসাবের প্রকৃত সংখ্যা আমরা জানি না, সেটা নিঃসন্দেহে অনেক বড়।
কিন্তু কোনো গণ অভ্যুত্থান বা সরকার বিরোধী আন্দোলনে এত হতাহতের ঘটনা ঘটেনি। এবং এই না ঘটার পেছনে এই যে এত কেন ঘটলো, এর মূল কারণ হলো ক্ষমতাসীন যে আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না, কোনোভাবেই তিনি কারোর সাথে আলোচনা করবেন না। ফলে এক ধরনের একচেটিয়া কর্তৃত্ববাদী শাসন, যেই শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে যে শুধু জুলাই আগস্ট মাসে না, পুরো 15 বছর জুড়ে প্রচুর মানুষ হতাহত হয়েছে, বহু মানুষ আয়না ঘরে মারা গেছে, গুম খুনের শিকার হয়েছে। এই সংখ্যাটা যদি সব মিলিয়ে ধরা হয় যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কত মানুষ মারা গেছে, এই সংখ্যাটা সম্ভবত বড় হবে অন্য কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এত মানুষ হতাহত হয়নি। এর মূল কারণ হচ্ছে ওই ক্ষমতা আঁকড়ে থাকা। আমি ক্ষমতায় থাকবো যে কোনো উপায়, এবং এই ক্ষমতায় থাকার গুটি হিসাবে কয়েকটা প্রতিষ্ঠানের উপর আওয়ামী লীগ নির্ভরশীল ছিল। তার প্রধান ছিল হচ্ছে পুলিশ, তারপরে র্যাব, তারপরে অন্যান্য আইন প্রয়োগকারী নানান সংস্থা ছিল, যেই সংস্থাগুলো ক্রমাগতভাবে বিরোধী দল মতকে নিপীড়ন নির্যাতন করেছে, গুম খুন করেছে, অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার সবই করেছে। সেই একই প্রক্রিয়া করতে গিয়ে শেষ পর্যন্ত সেটি ভোতা হয়ে যায় বা ব্যর্থ হয়ে যায় বিপুল গণজাগরণের ফলে। এটা নজিরবিহীন। এটি আওয়ামী লীগের এই পরিস্থিতি বা এই পরিণতি, মানে যেই অবস্থা তৈরি হয়েছে, তাতে আওয়ামী লীগ এই কলঙ্ক কাটিয়ে কখন আবার সামনে আসতে পারবে, এটা চিন্তা করাও এখন পর্যন্ত কষ্টকর। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।